স্টোরি ব্লসমস, এখানে গল্প জড়িয়ে ফেলে মায়ায়। কোথায় লেগেছে দেখি। শীতল নিজেকে ছাড়ানোর বৃথার চেষ্টা করে রাগে হিসিয়ে জবাব দিল, ছাড়ুন, অসভ্যের মতো জড়াজড়ি না করে দূরে সরে ভদ্রভাবে কথা বলুন। অসহ্য লাগছে কিন্তু আমার, ছাড়তে বলেছি। অসভ্য মানুষ অসভ্যতামি করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? শীতল জবাব দিল না, ঘৃণার দৃষ্টি ছুঁড়ে অন্যদিকে তাকালো। রাগে শরীর রি করছে। এত সুদর্শন হয়ে কী লাভ যদি পার্সোনালিটি ফিরো লেভেল হতে পারে। তখন ইয়াসির ওর রক্তাক্ত ফোলা ঠোঁটে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলল, রাগ করলে শোনা, আচ্ছা সরি, আর মারবো না। বাড়ি যাবে? চলো দিয়ে আসি। এ কথা শুনে শীতলের ছটফটানি থেমে গেল। সে এবার অবিশ্বাস্য চোখে তাকালো। ইয়াসিরের হাসি হাসি মুখ দেখে বোঝার চেষ্টা করলো সত্যিই নাকি মজা। তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির এবার নিষ্পাপ মুখে বলল, আমি ভ্যাম্পায়ার নই, তবুও রক্তের তৃষ্ণা পাচ্ছে। কি করে বলো তো? এখন কি আমার হাত কেটে আপনাকে রক্ত গেলাতে বলছেন? হুম, সেসব কিছু করতে হবে না, শুধু একটা কাজ করবে, তাহলেই বাড়ি যেতে পারবে। করবে? হেয়ালি না করে বলুন, নয়তো ছাড়ুন। আপনার পারফিউমের গন্ধে গা গুলাচ্ছে আমার। আমি এক প্রকার জানোয়ার হলেও আমার রুচি সর্বদা হাই লেভেলের। স্নো হোয়াইট আমার পোশাক থেকে শুরু করে সব ব্র্যান্ডের। আর আমি জানি আমার পারফিউমের সুগন্ধে তোমার পাগল পাগল লাগছে, তাই এই কথা বলছো। পাগল পাগল না ছাই, আপনার পারফিউমে থেকে শুদ্ধ ভাইয়েরটা আরো অনেক বেশি জোস। একদম খেয়ে ফেলতে ইচ্ছে করে। আসছে আমার সবকিছু ব্র্যান্ডের। শেষের কথাটা তাচ্ছিল্য করে টেনে বলতেই ইয়াসির হাতের বাঁধন এতটা শক্ত করল যে শীতল ছটফটিয়ে উঠল। তবুও ইয়াসির ছাড়ল না। যখন কেঁদে ফেলল তখন ঠান্ডা সুরে বলল, কেউ আমাকে ছোট করতে চাইলে আমি তাকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলি, যেন পরবর্তীতে এ কাজ করার সুযোগ না পাই। কিন্তু তুমি এসে অবধি বারবার এটাই করছো। আমার কিন্তু পছন্দ হচ্ছে না বাবুই পাখি, একদমই পছন্দ হচ্ছে না। আমাকে রাগিও না। রাগের ফল আমার জন্য তৃপ্তিদায়ক হলেও তোমার জন্য হবে না। শীতল এবার আর টু শব্দও করল না, কারণ সে ইয়াসিরের কথার মানে বুঝেছে। তাকে চুপ হতে দেখে ইয়াসির বলল, যাবে বাড়ি? গেলে বিনিময়ে শুধু একটা কাজ করে দেখাও। শীতল মুখে জবাব দিল না, তবে চোখ তুলে তাকালো। তখন ইয়াসির আরেকটু গা ঘেঁষে কানে কানে ফিসফিস করে বলল, বিনা বাধায় তোমার ঠোঁটের স্বাদ নিতে দাও, প্রমিস, ছেড়ে দেব। একথা বলতে না বলতেই ইয়াসিরের হাতের ঘড়িটা পিক পিক শব্দ করে উঠল। সে ভ্রু কুঁচকে আশেপাশে তাকিয়ে কাউকে না পেয়ে সন্দেহের দৃষ্টি ছুড়ল শীতলের দিকে। ইয়াসির শীতলকে চেপে ধরলে শব্দটা যেন আরও জোরালো হচ্ছে। সে শীতলকে ছেড়ে দুপা পিছিয়ে আপাতমস্তক নজর বুলিয়ে বলল, তোমার কাছে কি লুকিয়ে রেখেছো বের করো বলছি। বাবুই, রাগিও না আমাকে, তোমাকে বারবার আঘাত করতে খারাপ লাগবে আমার। শীতল ওর কথা বুঝলেও গো বেচারা মুখ করে তাকিয়ে রইল। তারপর নিজের দিকে তাকিয়ে বলল, খালি হাত পা নিয়ে আপনিই তো আমাকে তুলে নিয়ে এসেছেন। আমি আবার কি লুকিয়ে রাখবো? যাই হোক, আপনি কি আমাকে চোর বলতে চাইছেন? ইয়াসির শীতলের কথার ফাঁদে পা দিল না, বরং ভূগ্রস্তের মতো ওর হাতটা টেনে শরীর চেক করতে লাগলো। শীতল বাধা দিতে গেলেও শুনল না। এক পর্যায়ে ইয়াসির কামিজে হাত দিতে গেলে হাতের ঘড়িটা আবার শব্দ করতে লাগলো। ইয়াসির এবার তাকিয়ে দেখলো হাতের রিং যতবার ওর ঘড়িতে এসে লাগছে ততবারই ওর ঘড়িটা শব্দ করে উঠেছে। সে রিং খুলতে গেলে শীতল কিছুতেই খুলতে দেবে না। এবার কেঁদে ফেলল সে। কত কাকুতি মিনতি করলো তবুও ইয়াসির ছাড়লো না। রিং খুলে চেক করে দেখে ওর সন্দেহই ঠিক। রিংয়ে জিপিএস কানেক্ট করা, এর মানে এখানে থাকা ঠিক হবে না। ধারণা মতে এতক্ষণ কেউ ওদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে। সে এবার রাগের বশে শীতলকে আর একটা থাপ্পড় মেরে হিসিয়ে বলল, কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিবি? পরে দেখছি তোকে, আগে এখান থেকে বের হই।
একথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে তাকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে এতক্ষণ লুকানো ফোনটা বের করে ওর সহকারীকে বলল নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য। গাড়ি করে ইয়াসির এবার শীতলকে নিয়ে চলে গেল আর একটা ডেরায়। সেখান থেকে পাড়ি দেবে দেশের বাইরে। এদিকে চারদিকে ফজরের আজান দিচ্ছে। শুদ্ধ আর হাসান জেট থেকে নেমে হেঁটে যাচ্ছিল চা বাগানের দিকে। চট্টগ্রামের ফটিকছড়িতে পুরনো চা বাগান আছে। লোকেশন আপাতত সেদিকেই শো করছে। হঠাৎ ট্র্যাক করা লোকেশন আর শোই করছে না। রিং যেখানে থাকবে লোকেশনটাও সেখানেই স্থির, কিন্তু গোল চিহ্নের লাল দাগ দেখা যাচ্ছে না। অর্থাৎ রিংয়ের জিপিএস কেউ ডিসকানেক্ট করে দিয়েছে। ফোনের দিকে তাকাতেই হাঁটতে হাঁটতে শুদ্ধ এবার থমকে দাঁড়িয়ে গেল। ওর হার্টবিট যেন থমকে গেছে। শীতল জান থাকতে কখনোই রিং খুলবে না। তাহলে কি ধরা পড়ে গেল নাকি ইয়াসিরের কাছে, নাকি ইয়াসির ধরেছে? তা না হলে লোকেশন শো করছে না কেন? শুদ্ধকে হঠাৎ থমকে দাঁড়িয়ে যেতে দেখে হাসান ওর কাঁধে হাত রেখে বলল, কি রে, চল। শুদ্ধ এক দৃষ্টিতে তাকিয়ে আছে হাতে থাকা ফোনের দিকে। তবে কি ওদের সব শেষ? ওর মুখ দেখে হাসানের ভ্রুজোড়া কুঁচকে গেল। সে শুদ্ধর নজর অনুসরণ করে ফোনে উকি মারতেই দেখে লোকেশন শো করছে না। সে হতবাক হয়ে কিছু বলার আগে শুদ্ধ আকাশের দিকে তাকালো। চারিদিকে তখনও ঘুটঘুটে গাঢ় অন্ধকার। দূরে কোনো মসজিদ থেকে আজান ভেসে আসছে। শুদ্ধ জানে না ওর কি হলো, বুকের ভেতরটা কেমন করছে, মনটাই বা কু ডাকছে কেন। চোখ বন্ধ করলে শীতলের ব্যথা তোর কান্নারত মুখখানা চোখের পাতায় ভাসছে কেন। সে শুকনো ঢোক গিলে পুনরায় আশেপাশে তাকালো। এরপর জোরে জোরে শ্বাস টেনে বুকের বাঁ পাশে হাত রাখলো। এখনো অবধি কোনো পরিস্থিতি তাকে কাবু করতে পারেনি, তবে সর্বদা শান্ত নিশ্চল। কিন্তু এখন কেন জানি অজানা একটা ভয়ে মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। সে কিছু ভেবে আকাশের দিকে তাকালো, তারপর থেমে থেমে শুধু এইটুকু উচ্চারণ করলো, ইয়া আল্লাহ, হয় ওকে সহি সালামতে পাইয়ে দাও, নয়তো আমার মৃত্যু এখানেই লিখে রেখো। কথা শুনে হাসান ছল ছল চোখে তাকালো শুদ্ধর দিকে, তারপর শুদ্ধর কাঁধে হাত রেখে বলল, কিচ্ছু হবে না বন্ধু, আল্লাহ ভরসা। শুদ্ধ নিশ্চুপ। পরপর কবার ঢোক গিলে পুনরায় তাকালো ফোনের দিকে। না, কোনোভাবেই কাজ হচ্ছে না। ওদিকে অর্ক ক্যামেরাম্যান নজর রাখছিল ল্যাবে বসেই, কিন্তু লোকেশন শো না করায় ওরাও অনবরত ফোন কল দিতে থাকলো শুদ্ধকে। ওরা সঙ্গে না এলেও বুঝেছে এখন শুদ্ধের মনের অবস্থা। কিন্তু শুদ্ধ কল রিসিভ করলো না দেখে ওরা কল করলো হাসানকে। হাসান কল রিসিভ করে জানালো সত্যি সত্যি লোকেশন ট্রেস করা যাচ্ছে না। কথা শুনে সবার চিন্তা বেড়ে গেল। হঠাৎ শুদ্ধ ভোরের আকাশের দিকে তাকিয়ে মুখের কাছে হাত রেখে উচ্চ শব্দে ডেকে উঠল, হেল্প মি, অ্যাঞ্জেলিকা, হেল্প প্লিজ। পরপর 3 বার ডাকতেই হঠাৎই কু 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 স্বরে সাড়া দিল সাদা ধপধপে একটা পায়রা। পুরো শরীরই সাদা, এক কথায় চমৎকার ওর রূপ। শুদ্ধ ডাক শুনেই চিলের মতো দূর আকাশ থেকে তাকে নিচে নেমে আসতে দেখা গেল। নিজের মালিক ডাকা মাত্রই সাড়া দিতে পেরে সে খুশিতে পাখা ঝাপটাতে ঝাপটাতে একের পর এক ডিগবাজি মারতে মারতে উড়ে বসলো শুদ্ধর পাড়িয়ে দেওয়া হাতের উপর। তারপর অনবরত ডাকতে থাকলো কু 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 কু। শুদ্ধ ওর মাথায় হাত বুলাতে সে তালুতে মাথা রাখলো, অর্থাৎ ওর আরও আদর চাই। কিন্তু এখন হাতে একদমই সময় নেই, তাই শুদ্ধ ওর মাথায় চুমু এঁকে ফোন থেকে শীতলের সুস্পষ্ট ছবি দেখাতেই অ্যাঞ্জেলিকা হঠাৎ ফুরুত করে উড়ে চলে গেল। উড়তে উড়তে একবার পিছনে ঘুরে তাকালো শুদ্ধর দিকে। তারপর অ্যাঞ্জেলিকা ডান দুটো ডানা ঝাপটে ধীরে ধীরে আরও উপরে উঠতে লাগলো। একটু পরেই শুদ্ধর ফোনে পরপর নোটিফিকেশন আসতেই বুঝলো অ্যাঞ্জেলিকার কাছে থাকা ড্রোনে সব দেখা যাচ্ছে। ফজরের আজান পরেও অন্ধকার থাকায় আকাশ থেকে নিচে তেমন কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। শুদ্ধ হাসানের দিকে তাকাতেই হাসান সম্মতিসূচক মাথা নাড়িয়ে হাসলো কেবল, কারণ অ্যাঞ্জেলিকা থাকলে শুদ্ধ ঠিক পাবে শীতলের খোঁজ। আর মালিকের মতোই জেদি অ্যাঞ্জেলিকা, শীতলের খোঁজ না নিয়ে ফিরবে না। নোটিফিকেশন যখন আসছেই দাঁড়ানোর সময় নেই, তাই ওরাও দৌড়ে গিয়ে গাড়িতে উঠে বসলো। জেট থেকে নেমেই স্যান্ডি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল ওদের। ততক্ষণে সকালের নরম আলো ফুটতে শুরু করেছে। অ্যাঞ্জেলিকার ড্রোনে দেখা যাচ্ছে সে কোন দিকে যাচ্ছে। যেতে যেতে দেখা গেল পুরনো এক বিল্ডিংয়ের উপরেই চক্রাকারে ঘুরছে। শুদ্ধ জুম করে দেখলো কেউ একজন কাউকে কোলে নিয়ে
যাচ্ছে ওই বিল্ডিংয়ের ভেতর। অ্যাঞ্জেলিকাও দূর আকাশ থেকে মাটির দিকে ধীরে ধীরে নামছে, এর মানে সে নিশ্চয়ই শীতলকে দেখেছে। ভালো হচ্ছে না কিন্তু, ছাড়ুন বলছি, ছাড়ুন। এত সহজে না। এ কথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে গেল। সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে। মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ। দু একটা কাক হেঁড়ে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে। এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে নদী। শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে। সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা। তবে জায়গাটা একেবারেই শুনশান। এখান থেকে লোকালয় আরও অনেক দূরে। ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরে মুচকি হাসল। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালে ইয়াসির বলল, আচ্ছা, আমি ভিতর মতো পালাচ্ছি কেন? ভয় পাই নাকি ওই শুদ্ধকে? মোটেও না। তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি? উফ, বুঝলে বাবুই, তোমার বোকা হওয়ার রোগটা বোধহয় আমার উপরে ভর করেছে। তা না হলে আমি ইয়াসির খান এমন করার তো কথা না। শুদ্ধ ভাই? কই শুদ্ধ ভাই? ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো। খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে। কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে। ওর এই ব্যাকুলতা সহ্য হলো না ইয়াসিরের। সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল, চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি, দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই, আর আমিও রেডি হই তাকে স্পেশালভাবে স্বাগত জানানোর জন্য। ইয়াসিরকে পাল্টি খেতে দেখে শীতল বাঁ খাড়া হয়ে তাকিয়ে রইল শুধু। ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না। ভয়ে দুরু দুরু বুকে আল্লাহকে ডাকতে লাগলো সে। এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াক উপস্থিত হলো। জলদি বের হওয়ার তাগাদা দিল, কিন্তু ইয়াসির গো ধরে রইল। সে কোথাও যাবে না। লুকোচুরি খেলা নয়, এবার যা হবে সামনাসামনি। এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুরাক এক কোণে চুপটি করে দাঁড়িয়ে রইল। টেনশনে দরদর করে ঘামছে সে। খুব ভালো করে বুঝতে পারছে ওর জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে। পালাতে গেলে ইয়াসির তাকে শ্যুট করবে, না পালালে শুদ্ধর হাতে মরতে হবে। মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ড কারখানায় দেখতে লাগলো। এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসলো। টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করলো, কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল, খাও। গলা দিয়ে নামবে না। পানি দিয়ে গেল, তবুও খাও। বলছি তো খাবো না। খাবে, খেতে হবেই। এক পর্যায়ে ইয়াসিরের জোরাজুরিতে বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল। এরপর কান্না ভেজা সুরে বলল, ছেড়ে দিন না আমাদের। কি ক্ষতি করেছি আমরা? কেন আমাদের পেছনে পড়েছেন আপনি? আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে? কিছু জিজ্ঞাসা করছি, মুখ খোলো বাবুই। আমি তোমাকে প্যাট টাচ করতে চাই না। আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না। শীতল বুঝল মুখ না খুলে উপায় নেই, তাই বলল, স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে। সেগুলো নোট করে ফাইলে রেখেছিল। ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল। বারণ করা কাজ আমার করতে ভালো লাগে। কি এমন আছে যে ধরতে বারণ করলো? সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি। আর সায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল, ওই যে আপুকে অগ্নিকন্যা নামে ডাকায়, সেটাও শুনেছি। সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল। সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি, তবে পরে চিনতে পেরে আপুর ভয়ে আর কিছু বলিনি, কারণ আপু তখন মারাত্মক রেগেছিল। তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন? পাবলিক প্লেসে সিন ক্রিয়েট করবে না ভেবেই মূলত চুপ ছিল। আচ্ছা বাবুই, এখন যদি শুদ্ধ আসে চলে যাবে আমাকে ফেলে? খারাপ লাগবে না? না, কারণ আপনি আমাকে মেরেছেন। যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু। শত্রুর কাছে থাকার কোনো ইচ্ছে নেই আমার। আমি আদরও করতে পারি, করে দেখাই। ধরো শুদ্ধ এখানে এলো, এসে তোমার সামনে দাঁড়ালো, দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল।
আমি শুটফুট কিছুই করলাম না, তাও মারা গেল। তখন পথ ক্লিয়ার। তবু তুমি আমার হবে না বাবুই? একটু ভেবে বলো তো। কেন জানি তোমার সাথে জোরাজুরি করতে ইচ্ছে করে না আমার। যদি করতো তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায়। জীবনে এই প্রথম কোনো মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি তোমার জেদের কারণে, তবুও মার খেলে। জেদ করে বড় বড় বুলি না আওড়ালে মারটা খেতে না পাখি। এ কথা বলে ইয়াসির প্রায়ই জোর করে ইয়াসির শীতলকে খাওয়ালো। খুব কাঁদলো, তবুও এক প্রকার খাওয়িয়েই ছাড়লো। খাওয়ানোর পর ফিচেল হেসে বলল, আপনজনের মৃত্যুতে কাঁদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি। একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে। এ কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বুরাককে বলল কি কি করতে হবে। সেই অনুযায়ী বুরাক কাজ করতে লাগলো। এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল। একজন যুবক ওর গর্ভবতী বউকে কোলে নিয়ে যাচ্ছিল হসপিটালের দিকে। দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল, কিন্তু যখন দেখলো ভুল, তখন আবার উঠতে লাগলো। সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগলো ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে। এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধ ফোনে তখনও আচমকা লোকেশন শো করলো। অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই। তখন ইয়াসিরের সিক্রেট ড্রোনের কাছে ছিল ওরা। এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছালো। বাকি বন্ধুদের অ্যালার্ট করলো হাসান। শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না। এটাতে সাইলেন্সার লাগানো এবং ওর নিজের নামে লাইসেন্স করা। ওর ক্ষিপ্ত হাঁটার গতি আর থমথমে মুখ দেখে রাগের মাত্রা বুঝতে কষ্ট হলো না হাসানের। কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে। তবুও শুদ্ধর হাতটা টেনে ধরে থামালো। তারপর আমতা আমতা করে বলল, ভাই থাম, এত হাইপার হোস না। আমাদের মাথায় রাখতে হবে শীতল এখনো ওদের কাছে। একটা ভুল শীতলের বিপদ বাড়বে বই কমবে না। যা করার সাবধানে করতে হবে আমাদের। মনে রাখতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না। শুদ্ধ থমথমে মুখে চোয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়ির ভেতরে। কারো পায়ের পদধ্বনি শুনে ইয়াসির মুচকি হাসল। ঘাড় ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলে রাখা শীতলের দিকে। শুদ্ধ পৌঁছে গেছে, ওর লোকরাও তাকে জানিয়েছে। তবু ওর চোখে মুখে আতঙ্কের লেশমাত্রা নেই। শুধু একবার বুরাকের দিকে তাকালে বুরাক হ্যাঁ বোধক মাথা নাড়ালো, অর্থাৎ ওর আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণ করা হয়েছে। ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হলো। গেট পেরিয়ে গট গটিয়ে ঢুকলো। শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল। ওর বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাঁধ ভাঙল। ইচ্ছে করলো দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে, কিন্তু সম্ভব হলো না। তাই অশ্রু ভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধর বুকে যেন ধস নামলো। সে এগোতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগলো। গো গো শব্দ করে কাছে যেতে বারণ করলো। হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে। ট্রিগার চেপে পিস্তল তাক করতেই ইয়াসিরই বলল, কিরে থামলি কেন? বুকে পাটা থাকলে প্রাণ নিয়ে ফিরে যা। ফিরবো তো অবশ্যই, তবে তোর হিসাব বরাবর করি। শুদ্ধ রক্তচক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎ হো হো করে হাসল। শুদ্ধকে উস্কে দিতে আরও কিছু বলল। শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলের ছটফটানি বেড়ে গেল। অঝর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো। শুদ্ধ শুনল না, বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধর পায়ের কাছে কারেন্টের তার পড়ে আছে। বিনা কারণে তার ফেলে রাখবে কেন? এমন না যে কোনো কাজ চলছে। ওর সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার। হতে পারে এটা ইয়াসিরের আর একটা চাল, হতে পারে ওর দিয়েই কোনো ফাঁদ পেতেছে। হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো। বুরাকের দিকে তাকিয়ে ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধর পায়ের দিকে। শুদ্ধ কখন তারে পা পাড়িয়ে যাবে আর কারেন্টের শক খাবে, এমন শক যে বাপ ডাকারও সময় পাবে না, অতঃপর শীতলের চোখের সামনে মরবে।
শীতলের বিশুদ্ধ পুরুষ। শীতল নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যেই সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে। বাড়িতে তখনও থমথম ভাব, কিন্তু সিমিনকে দেখে যে সিতারা সিরাত রাগ ঝাঁক করার কথা তেমন কিছুই করল না। সিমিন বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই সিতারা মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সুরে বললেন, কেউ যেন আমার সাথে কথা না বলে। যদি কথা বলতেই হয় তাহলে যেন ওয়াদা করে যে যেসব কাজ করেছে সে কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না। চৌধুরী নিবাসে চৌকাঠ পেরিয়ে কোথাও যাবে না। যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাবে। আমরা তো পরকে কি আর পেটের কথা বলা যায়? যায় না তো। এই জন্যই পেটে কথা রেখে বিপদ নিজের ঘাড়ে টেনে নিয়েছে। তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন। আমাকে বড় বোনের মতন সম্মান করে। এ হচ্ছে সম্মানের নমুনা। কোথায় ছেলের মা হয়ে আমি মুড দেখাবো তা না, সে উল্টো আমাকে মুড দেখিয়ে ঠ্যাং করে বেরিয়ে গেল। বড় জায়ের কথা শুনে সিমিন হু হু করে কেঁদে ফেললেন। অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন এ কথা বলার অপেক্ষা রাখে না। ওদিকে শুদ্ধর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। শাহাদাত চৌধুরী আর জুবাইয়ের চেষ্টা চালিয়ে ছুটেছে ওদের উদ্ধার করতে। যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ। কী যে হবে বুঝে উঠতে পারছে না কেউ। এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শ্বাসরুদ্ধকর অবস্থা। এমনিতে সব এলোমেলো, এর উপরে জায়ের অভিমানী কথাবার্তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেল না। না চাইতেও বসে পড়তেই জলদি সিতারা আগলে নিলেন ওনাকে। কাঁদতে কাঁদতে দু যা জড়িয়ে ধরলেন। কান্নার মাতম পড়লেও এই বিপদের মাঝে পূর্বের কথা উঠালেন না কেউ, আর না কারো প্রতি কেউ রাগ পুছিয়ে রাখলেন। শখ ছলছল চোখে শুধু দেখে গেল ওদের 3 মায়ের অভিমান ভাঙার পর্ব। সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে, আবার যেন সুখের হাট বসে, আবার যেন সব ভাই বোনেরা খুনসুটি আড্ডায় মেতে উঠতে পারে। তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক, সমস্ত অশান্তি কর্পূরের মতো উড়ে যাক। ওদের মাকে পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে শাওনের পার্টি অফিসে, কিন্তু শাওন সেখানে নেই। অফিসের দরজায় তালা ঝুলানো। রুবাব শাওন কোথায় জানে না কেউ। বাংলা প্রচলিত কথায় আছে, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। স্বর্ণ আজমকে নিয়ে শাওনের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগরের লোক, তবে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না। বারবার ভুল পাস দেওয়াতে সেটা লক হয়ে গেছে। সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করছে লক ভাঙার, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। কিন্তু কোনোভাবে যদি ওরা ভেতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফল ইগর বিনা বাধায় হাতিয়ে নেবে, যেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয়। ইগর যে এটার উদ্দেশ্য আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই। এছাড়াও ঐশ্বর্যও আছে যে ওই ল্যাবে ইগর যে পরিমাণে রেগে আছে, ঐশ্বর্য হাতের কাছে পেলে শ্বাস আটকে মেরে ফেলবে। কিন্তু থামাতে হবে, যে কোনো মূল্যে থামাতে হবে। এ খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকলো শাওনকে, কিন্তু শাওন বা রুবাব কেউ কল ধরছে না। এক নাগাড়ে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো শাওন। বলল, এদিকে আসা লাগবে না, বাড়ি যা। আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমিই যথেষ্ট। রূপক ভাই কোথায়? রুবাব, শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে। থেকে করছেটা কি? তোর বাপের বাসর সাজাচ্ছে। এ কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল। এই ছেলে আদৌ শুধরাবে না বোধ হয়, আর ওর উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই। এজন্য সে কথা না বাড়িয়ে বলল, ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না কাজেই সমাধান। আমি তো গরু, বলছি না কিছু, ফোন রাখ। এ কথা বলে শাওন গজগজ করতে করতে কল কেটে দিল। স্বর্ণ কান থেকে ফোন সরিয়ে মৃদু হাসলো। এই রাগ ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে। তবে শরাফত চৌধুরী শাওনকে বাড়ি থেকে বের করেছে এই কথাটা বাড়িতে এসে জানলো সে। কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি। পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না, খুব ভালো করে জানে। বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে। হোক ডাল ভাত, তবুও ওর বাড়ির খাবারই চাই। সে যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি ওভাবেই ছুটে বেড়াচ্ছে? মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল স্বর্ণ। আজম পেছন পেছন গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়েই ছুটল শাওনের কাছে, কারণ শাওন তাকে কল করে পই পই করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবেই এদিকে না আসে। এসেও কাজের কাজ কিছু হবে না,
কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। ইগার হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল। আরেকটা দুঃখজনক ব্যাপার, ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি। ঐশ্বর্যের শরীরে এক পাশ ঝলসে গেছে অ্যাসিড জাতীয় কিছুতে। বেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাই তুল্য শুদ্ধর আবিষ্কার রক্ষা করতে, কিন্তু সেটা সম্ভব হয়নি, বরং গুরুতর আহত হয়ে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কিছু বলা যাচ্ছে না, ওর অবস্থা যেমন তেমন। এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। ছেলেরা পাগলের মতো হাউমাউ করে কাঁদছে। ভালোবাসার পীড়া যে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না। এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা, এখন এসব কথা কাকে বলবে, বরং শুনলে সব আরও ভেঙে পড়বে। আর একদিকে শুদ্ধ কি করছে, পেয়েছে কি না, সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। কোন দিকে যাবে? শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে, কিন্তু শুদ্ধ বারণ শোনেনি, তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে। তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই, কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার, এজন্যই সে ঘটনা গোপন রাখলো। কিন্তু সব ঘটনা কি চাইলেই গোপন রাখা যায়? যায় না, বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে। শাওনের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে। হসপিটালে ছোটাছুটি করতে দেখে এই খবরটা ওনাকে জানালেন। হতবাক হয়ে উনি ভেবেই বসলেন, শীতলের কিছু হয়েছে, যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন? বোনরা তো ভাইয়াদের কলিজা। ওনাকে এভাবে থম্মের দাঁড়িয়ে থাকতে দেখে সিতারা জায়নামাজটা গুছিয়ে উঠিয়ে রাখলেন। তারপর জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? কোনো খবর পেলে? হসপিটালে যেতে হবে সীতারা, দ্রুত চলো। হসপিটালে কেন? আমাদের শীতলটা বোধহয় ভালো নেই। চলো, কথা বাড়িয়ে সময় নষ্ট করো না। মেজ বউ, ছোট বউকে ডাকো দ্রুত। কথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন। সিতারা হাঁক ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন। ওনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হলো ড্রয়িং রুমে। সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল। শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুজে এসেছিল। হঠাৎ কান্নার শব্দে ছুটে এসে বিস্ময় নিয়ে দেখল ওদের বড় মা কাঁদছে। সিতারা সিমিন নামাজ কোরআন পড়ে হিজাব খোলার সময় পায়নি। ওনারা ছুটে এসে দাঁড়াতেই শারাফাত চৌধুরী তাড়া দিল গাড়িতে গিয়ে বসতে। শখকে বললেন সাম্য সৃজনের খেয়াল রাখতে। শীতলের কিছু হয়েছে ভেবে কাউকেই বাড়িতে রাখা গেল না। বাড়িতে থাকার কথা বলতেই ওরা হাউমাউ করে কাঁদতে লাগলো সকলে। অগত্যা ওনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে। সিক্রেট ডোন চট্টগ্রাম। শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামলো দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো। এমন এমন কথা বলল যে শুদ্ধর রাগের পারদ বাড়ল। ইয়াসির যদিও এটাই চাইছিল, কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে, নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে। যেটাই করুক, তারে পা দিলেই বিনা বাক্যে পথের কাঁটা দূর হয়ে যাবে। এই জন্যই তো পালানোর মতো বোকামি করল না সে। ঠান্ডা মাথায় যদি পথের কাঁটা সরানো যায়, তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না। কথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, কি চৌধুরী, ভয় পাচ্ছিস নাকি? কাকে? তোর মতন ভেড়াকে? আমি ভেড়া? সম্বোধন পছন্দ হলো না? গাধা কিংবা গর্তেরও কোনো ইঁদুর বললে খুশি হতি? তা এই ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে দেখা দেখি। যদি পারিস মেনে নেব, চৌধুরীদের রক্তে দম আছে। আর যদি না পারিস তাহলে আজকে তোরই সামনে তোরই শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব। কথা ইয়াসিরের বলতে দেরি, কিন্তু শুদ্ধর এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি। চোখের পলকেই সে ইয়াসিরের বুকে বরাবর লাথি বসিয়ে দিয়েছে। শক্তপোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গেছে। শুদ্ধ তাকে সময় দিল না, বরং হিংস্র সিংহের ন্যায় তেড়ে গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে, সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে থাকলো। সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল। শুদ্ধর শক্ত হাতের প্যাচে ইয়াসির এমনভাবে আটকে পড়লো যে নিজেকে ছাড়াতে হাঁসফাঁস করতে লাগলো ইয়াসির। শুদ্ধর শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে। সে বেশ কায়দা করে পিস্তলের হাত দিয়ে বুক বরাবর বাড়ি মারতেই ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল। এক গরণ নিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতে রক্তমাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধের দিকে। হাতের উল্টো পিঠে ঠোঁটের রক্ত মুছে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে। এ দৃশ্য যেন শুদ্ধকে উন্মাদ করে দিল।
ভেতরে থাকা আরেক সত্তা যেন এই মুহূর্তেই বেরিয়ে এলো। সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়ে হিসিয়ে বলল, কালিমা পড়। ইয়াসির হাসল, রক্তমাখা দাঁতে বিশ্রী সেই হাসি। তবে কালিমা পড়া তো দূরে, সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল। তারপর থেমে থেমে বলল, তোমার বোন আমার মোহ, আর তুমি আমার রন্ধে পৌঁছানো আসক্তি। কসম করে বলছি, তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম। বাবুই, তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো, থেকে যাও আমার কাছে। আমি শুধরে নেব নিজেকে। তুমি যেমন বলবে আমি সেভাবেই নিজেকে চেঞ্জ করব। বিনিময়ে তুমি আমার হয়ে যাও, আমার কাছে থেকে যাও প্লিজ। কথা বলে একটু থেকে পুনরায় থুথু ফেলে বলল, আজ যদি মারা যাই তাহলে বেঁচে গেলা, আর কোনোভাবে যদি আমি প্রাণে বেঁচে যাই তাহলে তুমি আমরা আবার মুখোমুখি হব। এবার ঘুটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না, মিলিয়ে নিও। কথা বলে শুদ্ধর বন্দুকের নলে চুমু খেতেই শুদ্ধ ট্রিগার চাপার আগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হলো। এসেই শুদ্ধকে এলোপাথারি মারতে শুরু করলো। শীতল কাটা মুরগির মতো ছটফট করলে ইয়াসের শীতলের বাঁধন খুলে দিয়ে বলল, এভাবে কাঁদে না পাখি, ও মরে যাচ্ছে। যাক, আমি তো আছি, আমি ভালোবাসবো তোমায়। কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল। গগন বিদারী চিৎকার করে তার একটা কথাই বলে যাচ্ছে বারবার, আপনারা থামুন না, মারছেন কেন ওকে? শুদ্ধ ভাই। কথা বলে শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধর কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতেও পারল না। এর আগেই ইয়াসির তাকে ধরে বাহু ডোরে আগলে নিল। শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ আদুরে সুরে কথায় কান্না থামাতে বলল। ততক্ষণে হাসান আর শুদ্ধর মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলো। হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে সরে গেল। একের পর এক বিস্ফোরণ হতেই ইয়াসির দ্রুত সকলকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নিল। কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক পা বাড়াতেই ইয়াসির হোঁচট খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তেই বেঁচে গেল। শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বাঁ পায়ে শ্যুট করে দিল। ইয়াসিরের ব্যথাতুর কণ্ঠ শুনে একটু দূরে এগানো ছেলেগুলো ফিরে আসার আগেই ওর কপালে পিস্তল ধরল শুদ্ধ। হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে। ইয়াসির আটকে গেছে দেখে বুরাক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শ্যুট করলো শুদ্ধর বুক বরাবর। শুরু থেকেই হাসান খেয়াল করেছিল বুরাককে। এখন ওর হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল। টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তড়িৎ শুদ্ধকে একা ধাক্কা দিয়ে সরালো ঠিকই, কিন্তু গুলি বিঁধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে না নিতেই ভুলক্রমে পা দিল বসলো কারেন্টের তারে। সেকেন্ডের মধ্যেই কারেন্টের শকে শরীর কেঁপে উঠল শীতলের। শুদ্ধ ওর দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে নিল। চিৎকার করে বলল শীতলকে এখন ধরতে না, কিন্তু শুদ্ধ শুনলে তো। সে আবার ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছন থেকে শক্ত করে ধরে কাঁদতে কাঁদতে বলল, থাম ভাই থাম, ওকে ধরিস না, তুইও মরে যাবি। সুইচ খোঁজ। শুদ্ধ নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাই অবাক করে দিয়ে ইয়াসির খোঁড়াতে খোঁড়াতে গিয়ে সুইচ অফ করে দিল। শীতল ধপ করে পড়ল মেঝেতে। হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না, চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে। এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরেই দৌড়ে গেল শীতলের কাছে, মাথাটা তুলে নিল নিজের কোলে, গাল চাপড়ে ডাকতে লাগলো করুণ সুরে। কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুজে গেছে। শক্ত মেঝেতে আছড়ে পড়ে কপালে সবুজ কালশিটে পড়ে গেছে। সে আবার ডাকলো, এই এই উঠ না শীতল। এই শীতল, আমি ডাকছি তো নাকি? খবরদার বলছি, অজ্ঞান হওয়ার ভান করবি না, খুব মারবো কিন্তু। কথা বলে হঠাৎ খেয়াল করলো শীতল শ্বাস নিচ্ছে না। দুহাত দিয়ে বুক চাপলেও কাজ হলো না। এবার মাউথ টু মাউথ রেসপিরেশন করলো। আবার ডাকলো, শীতল, এই শীতল, দেখ না আমি এসেছি, চোখ খোল, তাকা আমার দিকে, তাকা। আমার আমিটাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার পায়তারা করছিস তুই কেন? আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি? তুই না বলেছিলি আমার বউ হবি, আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরওয়েতে যাবি, আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি। আমি এসেছি তো, তাকা প্লিজ, একবার তো তাকা। ভেজা কণ্ঠে কথা বলে শুদ্ধ থামলো। জোরে জোরে কবার শ্বাস নিয়েই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর রেখে দিল। এটা করতে গিয়ে ওর চোখ দিয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল অবচেতন শীতলের গালে।
কত যত্নে হাত বুলালো গল গল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে। কাঁপা কাঁপা হাতে সে সেখানে রুমাল বাঁধল। তারপর শীতলকে কোলে তুলে বিড়বিড় করে বলল,